আসসালামু আলাইকুম। আজকে ফিজিক্স ভ্যালুয়েশন সিরিজের ধারাবাহিকতায় ফিজিক্স ভ্যালুয়েশন তৃতীয় পর্বটা নিয়ে আনছি। এখানে আমরা ভরবেগ সংঘর্ষ এই টপিকসটা ডিটেলস দেখবো। আমরা ভরবেগের ভিতরে যতগুলো টপিক আছে ভরবেগ এই টপিক গুলো আমরা পুরোটা ডিটেলসে দেখবো। অর্থাৎ ভরবেগের ভিতরে আগে আমি সংঘর্ষ দেখাবো, তাকে আমি নদীর নৌকা থেকে বন্দুকের পশ্চাৎবেগ রকেট সবগুলাই এখানে দেখতে পাবো। চলো তাহলে আর কথা না বাড়ায় শুরু করি। আমাদের সবার জানতে হবে ভরবেগের সংরক্ষণশীলতা জিনিসটা কি। ভরবেগের সংরক্ষণশীলতা জিনিসটা হচ্ছে কোনো বস্তুর উপরে বস্তুর উপর বাহ্যিক লব্ধি বল শূন্য হলে সিস্টেমে কোনো বস্তুর উপরে কি হইবে বাহ্যিক লব্ধি বল শূন্য হলে ওই সিস্টেমের ভরবেগের অনুরূপ পরিবর্তন হয়। ওই সিস্টেমের ভরবেগ ধ্রুব থাকে, অর্থাৎ অপরিবর্তিত। এটা হচ্ছে ভরবেগের সংরক্ষণ নীতি অনুযায়ী। আমরা যে ফার্স্ট পেজটা যেটা কি ফার্স্ট পেজের প্রয়োগ, অর্থাৎ আপনার কাছে দুইটা বস্তু চলতেছে, দুইটা বস্তুর মধ্যে যদি ক্রিয়া প্রতিক্রিয়া বাহ্যিক কোনো বল দেন নাই, কিন্তু শুধুমাত্র তাদের মধ্যে কোন জিনিসটা কাজ করতে পারবে, তাদের মধ্যে শুধুমাত্র একটা জিনিস কাজ করতে পারবে, সেটা হচ্ছে ক্রিয়া আর প্রতিক্রিয়া। ক্রিয়া আর প্রতিক্রিয়া বাদে কিন্তু তাদের মধ্যে আর কোনো জিনিস কাজ করতে পারবে না। সেই ক্ষেত্রে আপনি বলতে পারবেন এই ক্রিয়া আর প্রতিক্রিয়ার কারণে ক্রিয়া বল আর প্রতিক্রিয়া বল একে অপরের বিপরীতে কাজ করবে এবং এই দুইটা সমান হয়ে যাবে। এবং নিউটনের প্রথম সূত্র অনুযায়ী কিন্তু নিউটনের দ্বিতীয় সূত্র অনুযায়ী এটা হবে, এবং প্রথম সূত্র অনুযায়ী তারা কিন্তু আবার সরল পথে চলতে থাকবে। এই জিনিসটাই কিন্তু এখানে হয়ে থাকে। আর এই জিনিসটার মাধ্যমে আপনি কিন্তু প্রমাণ করতে পারবেন ভরবেগ এখানে সংরক্ষণশীল থাকছে। এই জিনিসটা প্রমাণ করার জন্য আপনার এইটাই দরকার। তাই আমি তো বলছি M1 আর M2 দুটো বস্তু, M1 আর M2 দুইটা বস্তু। এই দুইটা বস্তুর উপরে বাহ্যিক কোনো বল প্রয়োগ করিনি। বস্তু দুইটার মধ্যে যা কিছু হয়েছে শুধুমাত্র কিসের প্রভাবে হয়েছে, only for the interaction between these two particle we will feel two forces। একটা যদি একদিকে যায় আরেকটা যাবে তার বিপরীতে, অর্থাৎ ক্রিয়া প্রতিক্রিয়া। এই ক্রিয়া প্রতিক্রিয়াটা কি হবে, ক্রিয়া প্রতিক্রিয়াটা হবে একে আরেকটার বিপরীত। শুধুমাত্র এই জিনিসটাই কাজ করতেছে। আচ্ছা, এটা আমরা কিভাবে লিখতে পারি? এটা যদি আমি ভেক্টর ফরম্যাট দিই তাহলে তো আমার সাইন দেওয়ার দরকার নাই। আমি এবার ভেক্টর দিলাম না, ভেক্টর মধ্যে চিহ্নটা সহ দিতেছি। চিহ্নটা সহ যদি দিই, এরপর আমরা কি দিলাম জানি, নিউটনের দ্বিতীয় সূত্র অনুযায়ী বস্তুর উপর প্রযুক্ত বল এর উপরে ভর বেগের বাহ্যিক প্রযুক্ত বল ভর বেগের পরিবর্তনে সমানুপাতিক। এখানে আছে ডিটি, এখানে ডিপি টু বাই ডিটি টু, সামনে একটা মাইনাস। আমরা তাহলে যদি এইদিকে নিয়ে চলে আসি, ডিপি ওয়ান বাই ডিটি টু, ডিপি টু বাই ডিটি। আমি শুধু টি দুই ক্ষেত্রে টি সেম ইজ ইকুয়াল টু সি। তাহলে এখান থেকে আমরা এমন একটা বলতে পারি ডিডিটি অফ পি ওয়ান প্লাস পি টু। কেননা এমনটা কেন বলতে পারলাম, কারণ আমরা তো এই ধর্মটা জানি, ডিডিটি অফ এক্স প্লাস ওয়াই ইজ ইকুয়াল টু ডিডিটি অফ এক্স প্লাস ডিডিটি অফ ওয়াই। যোগের ক্ষেত্রে এটা আলাদা করে লেখা যায়। এই ধর্ম অনুযায়ী কিন্তু আমরা এখানে এরা লিখে দিলাম। আর আমরা জানি কার ডেরিভেশন শূন্য হয়, যে জিনিসটা ধ্রুব অর্থাৎ কনস্ট্যান্ট সেটা ডেরিভেশনই কিন্তু শূন্য হয়। তাহলে আমরা এখান থেকে কিন্তু প্রুভ করলাম পি ওয়ান প্লাস পি টু
কনস্ট্যান্ট। অর্থাৎ P1 আর P2 কোনো পরিবর্তন হবে না। P1 আর P2 কেমন থাকবে? P1 আর P2 ধ্রুবক থাকবে। P1 আর P2 এর আমরা কোনো পরিবর্তন দেখতে কিন্তু পাবো না। এটাই গেল আমাদের ভরবেগের সংরক্ষণশীলতা নীতি। ভরবেগের সংরক্ষণশীলতা বুঝছি। এবার আমাদের একটা জিনিস জানা লাগবে, সেটা হচ্ছে সংঘর্ষ। বা সংঘর্ষ আমাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ কিন্তু কিন্তু জ্ঞান এবং বাকি জিনিসটা জন্য আমাদের সংঘর্ষ জিনিসটাই বুঝতে হবে। এখন সংঘর্ষ জিনিসটা কি, চলো আমরা বোঝার চেষ্টা করি। ভরবেগ ধ্রুবক। ভরবেগ ধ্রুবক মানে কি, এই জিনিসটা আপনাকে একটু বুঝাই। ভরবেগ ধ্রুবক মানে কি, আপনি সোজা বাংলা, মানে আপনি যদি কঠিন বাংলা ভাষা নাও বুঝে থাকেন, ভরবেগ ধ্রুবক মানে আপনি একটা কথা তো বুঝবেন, আগের ভরবেগ সামেশন অফ আগের ভরবেগ ইজ ইকুয়াল টু সামেশন অফ পরের ভরবেগ। এটা একদম বাংলা লাইন। তাহলে এখান থেকে আপনি কি লিখতে পারবেন, আপনার কাছে যদি একের অধিক বস্তু থাকে, M1 U1 M2 Q2, M1 V1 M2 V2, এটাই হচ্ছে আপনার ভরবেগের নিত্যতা সূত্রের রূপ, যেটা আপনি সংঘর্ষের ক্ষেত্রে ব্যাপকভাবে ব্যবহার করেন। এখন আপনি যদি সংঘর্ষ জিনিসটা আমি আপনাকে বুঝাতে চাই, চলেন। সংঘর্ষ জিনিসটা হচ্ছে দুই প্রকার। সংঘর্ষ আছে দুই প্রকার, একটা হচ্ছে স্থিতিস্থাপক সংঘর্ষ, আর একটা হচ্ছে অস্থিতিস্থাপক সংঘর্ষ। এখন আমি আগে আপনাকে একটু জিনিস দেখেন, এটা একটা M1 ভরের বস্তু, এটা একটা M2 ভরের বস্তু। এই দুইটা বস্তুই আলাদা আলাদা বেগ নিয়ে গতিশীল। এটা M1 ভরের বস্তু, এটা M2 ভরের বস্তু, এটা U1 বেগে গতিশীল, এটা U2 বেগে গতিশীল। এটা t is equal to 0 সময়ের কাহিনী। এবার কিছু সময় পর এই এত এখানে আছে, আর এই যে এ এখানে আছে, এরা সংঘর্ষ হয়েছে। এদের কি হয়েছে? এদের সংঘর্ষ হয়েছে। এনে এরা M1 M2, এরা M1। এবার তারপরে কি হইলো, সংঘর্ষ এরা কি টাইমে থাকছে? সংঘর্ষ এরা কিন্তু টাইমে থাকে নাই। এ এর মতো চলে গেল, এ এর মতো চলে গেল। অর্থাৎ M1 বস্তু V1 বেগে চলে গেল, M2 বস্তু V2 বেগে চলে গেল। M1 বস্তু V1 বেগে চলে গেল, M2 বস্তু V2 বেগে চলে গেল। এই আলাদা আলাদা ভাবে চলে গেল। এই আলাদা আলাদা ভাবে চলে গেল, অর্থাৎ স্থিতিস্থাপকতা রক্ষা করলো, নিজেদের ধর্ম বজায় রাখলো। এই জন্য এই আলাদা আলাদা ভাবে যখন চলে যাবে, তখন আমরা এই জিনিসটাকে বলবো পূর্ণ স্থিতিস্থাপক সংঘর্ষ। অর্থাৎ স্থিতিস্থাপক সংঘর্ষ নিয়ে আমরা আলোচনা করছি। সংঘর্ষের ভিতরে স্থিতিস্থাপক সংঘর্ষ। তাহলে এটা ছিল টি ইজ ইকুয়াল টু জিরোতে, এটাও ছিল টি ইজ ইকুয়াল টু জিরোতে, এটা টি ইজ ইকুয়াল টু টি সময়ের কাহিনী। তাহলে ভরবেগের সংরক্ষণশীলতার অনুযায়ী আপনি লিখতে পারেন M1 U1 প্লাস M2 U2 ইজ ইকুয়াল টু M1 V1 প্লাস M2 V2। এখন এখান থেকে V1 আর V2 এটা বের করার জন্য কিন্তু একটা ফর্মুলা আছে। এই ফর্মুলাটা থ্রি স্টার ফর্মুলা। এটা আপনার প্রচুর লাগবে, আর আপনার এটা ভুলে যাওয়ার সম্ভাবনা জানি অনেক বেশি। নো টেনশন, ফিজিক্স ডাইরেকশন সিরিজে যেগুলো ভুলে যাওয়ার সম্ভাবনা বেশি, ভুল করার সম্ভাবনা বেশি, সেগুলাই দেখেন। দেখেন নিচে লিখবেন M1 প্লাস M2, এখানেও অনুরূপ ভাবে M1 প্লাস M2, এখানে যেহেতু 1 আছে তাহলে M1 মাইনাস M2, এখানেও সেম কাজ করে 2 আছে তাহলে 2 থেকে শুরু, M2 মাইনাস M1, 1 আছে 1 থেকে শুরু, E1 2 আছে 2। তারপরে একটা যোগ চিহ্ন দেন দুই জায়গায়। আপনার এম আর ইউ এর মধ্যে সম্পর্ক আছে, 1 নিয়ে সম্পর্ক করা শেষ, এবার 2 নিয়ে সম্পর্ক করে দেন। M2 U2, এখানে 2 নিয়ে সম্পর্ক করা শেষ, 1 নিয়ে সম্পর্ক করে দেন। আগে একটা শুধু 2 এড করেন। এই যে
চলে আসলো এই দুইটা সূত্র। এই দুইটা সূত্র আমি আপনাকে জানতে শিখালাম। আপনি যদি মনে রাখতে পারেন আপনার জন্য এটা খুবই ভালো হবে। এবার তারপরে আপনি এখান থেকে আরেকটা জিনিসে চলে আসেন, সেটা হইতেছে যদি M1 ও M2 সমান হয়, যদি M1 ও M2 একই হয়, সেই ক্ষেত্রে আপনার কি ঘটে এটা আপনার একটু জানা জরুরি। M1 আর M2 একই হইলে কি ঘটে? M1 আর M2 একই হইলে কি কোন পরিবর্তন ঘটে কিনা? হ্যাঁ ঘটে। চলেন দেখি, আমরা ধরি M1 অর্থাৎ M1 is equal to M2, এই দুটোর সমান এবং এই দুটোর সমীকরণ M থেকে নিচ্ছি। তাহলে V1 is equal to M minus M, 0, তাহলে ওই পার্থক্য 0, 0 into U1 যোগ 2M U2 নিচে 2M, তাহলে এটা হয়ে গেল U2। তাহলে V1 is equal to U2 আর V2 M minus M 0, তাহলে 0 into U2 যোগ 2M U2 আর নিচে থাকে 2M, 2M 2M কাটা, সরি এখানে আমি একটু উল্লেখ ভুল করছি, এটা হবে U1, অতএব V2 is equal to U1। তাহলে V2 সমান সমান U1 আর V1 সমান সমান U2, অর্থাৎ বেগগুলো কিন্তু পারস্পরিক রূপান্তর করছে। তাহলে এটা যদি এমন হয় তাহলে এই ক্ষেত্রে একটা জিনিস ঘটে, সেটা হচ্ছে বেগের পারস্পরিক রূপান্তর। বেগের পারস্পরিক রূপান্তর। আশা করি এই পুরা জিনিসটা আপনারা বুঝছেন। এই সূত্র দুইটা বোঝার কথা। এই সূত্র দুইটা কিন্তু আপনাদের জন্য অনেক ইম্পর্টেন্ট। এই সূত্র দুইটা কোনোভাবেই ভুল করবেন না। যেমনি শিখাইলাম এই সূত্র দুইটা সামনে মনে রাখবেন, তাহলে আপনার জন্য জীবন কিন্তু সুন্দর। এবার স্থিতিস্থাপক সংঘর্ষ শেষ। এবার আমরা সেম সিনারিওটা একটা কপি করি, কপি করে আমরা সবকিছু মুছে দিব। এখন এমন যদি হতো সংঘর্ষের পর বস্তুটা একটা সার্টেইন বেগ নিয়ে চলছে, কি হচ্ছে একটা নির্দিষ্ট বেগ নিয়ে চলছে, তাহলে এটা কি স্থিতিস্থাপকতা বজায় রাখলো নির্ভর করে না, তখন এটা হচ্ছে এটা অস্থিতিস্থাপক সংঘর্ষ। এটার ইকুয়েশনটা সেম, M1 U1 প্লাস M2 U2 is equal to M1 plus M2 into V। V হইতেছে এখানে মিলিত বেগ, V is equal to what? V is equal to মিলিত বেগ। এখন তার স্থিতিস্থাপক সংঘর্ষের ক্ষেত্রে স্থিতিস্থাপক হোক আর অস্থিতিস্থাপক, আপনার যেই জিনিসটা সবসময় সংরক্ষিত হবে সেটা হচ্ছে ভরবেগ সংরক্ষিত। আর এখানে গতিশক্তিও সংরক্ষিত হবেই, গতিশক্তিও সংরক্ষিত। গতিশক্তির ইকুয়েশনটা যা E k is equal to 1/2, এটা হলো ভরবেগের সংরক্ষণশীলতার ইকুয়েশন। আমরা যদি গতিশক্তির ইকুয়েশনটা একটু লিখে দিই, গতিশক্তির ইকুয়েশনটা দেখেন 1/2 M1 ইনটু স্কয়ার প্লাস 2 ইনটু U2 স্কয়ার is equal 1/2 M1 V1 স্কয়ার প্লাস 1/2 M2 V2 স্কয়ার। এটা হচ্ছে গতিশক্তি সংরক্ষণ সূত্র এবং এটা কিন্তু সংরক্ষিত হয়ে যাবে। আর এটা ছিল ভরবেগের সংরক্ষণশীলতা, এটাও লিখে দিই আপনাদের। এটা কি ছিল? এটা ছিল ভরবেগের সংরক্ষণশীলতা।
এটা কি ছিল? এটা ছিল ভরবেগের সংরক্ষণশীলতা। অস্থিতিস্থাপক সংঘর্ষের ক্ষেত্রে ভরবেগ সংরক্ষিত হবে। ভরবেগ সংরক্ষিত হবে, কারণ ভরবেগ সংরক্ষিত কনসেপ্টের উপর ভিত্তি করে তো আপনার এই যে গতিশক্তির ইকুয়েশনটা আসলো, সরি, সংঘর্ষের কনসেপ্টটা আসলো। তো গতিশক্তি সংরক্ষিত হবে না, অর্থাৎ কি 1/2 m1 ওয়ান স্কয়ার প্লাস 1/2 m2 q2 স্কয়ার is not equal to 1/2 m1 প্লাস m2 v স্কয়ার। দেখেন, স্থিতিস্থাপকের এটা মনে রাখবেন, মিলিত বেগে ধাবমান হইলেই সেটা কিন্তু অস্থিতিস্থাপক ইন্ডিকেট করবে। আর যদি আলাদা আলাদা ভাবে স্থিতিস্থাপক বৈশিষ্ট্য বজায় রেখে নিজেদের মতো বেগ নিয়ে ধাবমান হয়, সেটা কিন্তু স্থিতিস্থাপক ধর্ম। আচ্ছা, এটা তো আমরা কভার করে ফেলছি। স্থিতিস্থাপকতা অস্থিতিস্থাপকতা এটা থেকে কিন্তু আপনার প্রচুর প্রশ্ন আসে, এটা তাইলে ভুল করা কিন্তু যাবে না। আচ্ছা, এখানে আপনার একটা নোট লেখা দিই। নোট, বেগ চিহ্ন সহ বসাবো। অর্থাৎ আপনার একটা বস্তু এদিক থেকে আগত, এই বস্তুটাকে q1, এটা যদি আপনি প্লাস ভেলোসিটি ধরেন, আর একটা বস্তু যদি আপনার এই দিক থেকে আগত হয়, তাহলে এটা যদি q2 ভেলোসিটি হয়, এটাকে আপনাকে নেগেটিভ ভেলোসিটি ধরতে হবে। আর এর উপরে ভিত্তি করে কিন্তু আপনি বলবেন, যদি আপনার মিলিত বেগ পজিটিভ আসে তাহলে বস্তু q2 বস্তু দিকে ধাবমান, নয়তো এই দিকে ধাবমান। এটা কিন্তু আপনার মাথায় রাখতে হবে, এটা সংঘর্ষ দুইটা ক্ষেত্রে প্রযোজ্য। এবার আমরা চলে আসবো দ্বিমাত্রিক সংঘর্ষ। কি সংঘর্ষ? দ্বিমাত্রিক সংঘর্ষ বলতে পারবেন, সংঘর্ষ তো সব রকমের শুনছি, দ্বিমাত্রিক সংঘর্ষ জিনিসটা কি? দ্বিমাত্রিক সংঘর্ষ জিনিসটা সেম কনসেপ্ট, সেম সবকিছু। আরো ইন্টারেস্টিং একটা ফ্যাক্ট, মনে করেন আপনার কাছে একটা বস্তু আছে, এই একটা বস্তু। আচ্ছা, এটা তো বেশি আসে না, এটা থেকে একটা ম্যাথ আছে, আমি আপনাকে ম্যাথ সিনারিওটাই দেব। এটা একটা বস্তু, এই বস্তুটা থেকে, এটা হচ্ছে প্রথম বস্তু, ধরি এমন, এটা ইউ1 বেগে ধাবমান, আর এটা ইউ2 ইজ ইকুয়াল টু 0, আর এটা হচ্ছে m2। এই বস্তুকে আঘাত করছে, এই বস্তুকে একটা নির্দিষ্ট সময় পর্যায়ে কি করছে, এটা t ইজ ইকুয়াল টু 0, t ইজ ইকুয়াল টু 0 তে। এবার t ইজ ইকুয়াল টু t তে হইছে, এই বস্তুটা এখানে যে আঘাত করছে, এই যে কি করছে, আঘাত করছে। এটা তো দ্বিমাত্রিক সংঘর্ষ, অর্থাৎ দুইটা অক্ষ বরাবর বস্তুর গতিটা তখন বিস্তৃত হয়ে গেছে। দুইটা অক্ষ বরাবর বস্তুর গতিটা তখন কি হয়ে গেছে, দুইটা অক্ষ বরাবর বস্তুর গতিটা তখন বিস্তৃত হয়ে গেছে। তখন প্রথম বস্তুটা সে সাপোজ এদিকে গেছে, এবং দ্বিতীয় বস্তুটা সাপোজ এদিকে গেছে। হ্যাঁ, সেই বস্তু, সেই এটা এম, এটা m2, এটা ভি বেগে v1 বেগ, এটা v2 বেগে, এটা কোন উৎপন্ন করছে θ1, এটা কোন উৎপন্ন করছে θ2। θ2 কথা বলে
এক্স অক্ষ আর ওয়াই অক্ষ বরাবর বিস্তৃত হয়েছে। তাই এই সংঘর্ষটাকে আমরা কি সংঘর্ষ নামে অভিহিত করতেছি? এই সংঘর্ষটাকে আমরা অভিহিত করতেছি দ্বিমাত্রিক সংঘর্ষ নামে। এখন দ্বিমাত্রিক সংঘর্ষের ক্ষেত্রে ইকুয়েশন গুলো একই, কিন্তু দুই অক্ষ বরাবর লিখতে হবে। একটা বরাবর এক্স অক্ষ বরাবর আমরা কি পাবো? m1 u1 x প্লাস m2 u2 x প্লাস m1 u1 x প্লাস m2 v2 x। আর এটা যদি আপনি সিম্পলিফাই করেন, দেখেন m1 u x অক্ষ বরাবর x অক্ষের সাথে 0 ডিগ্রি কোণ করছে, u cos 0 ডিগ্রি, আর এটাতে এখানে জিরোই আছে, এই যে u2 0, তাই এই পুরোটা 0 হয়ে গেল। এবার m1 এটা দেখেন থিটা মানে v1 cos theta 1, আর এটা m2 v2 cos theta 2। আবার y অক্ষ বরাবর সেম কাহিনীটা আপনি করতে পারেন। y অক্ষ বরাবর এইটা 0 হয়ে যাবে, তারপরে আপনি পাবেন m1 e1 sin 0 ডিগ্রি is equal to m1 e1 sin theta 1 plus m2 e2 sin theta 2। এই দুইটা ইকুয়েশনের মাধ্যমে আপনি আপনার প্রশ্নের যাবতীয় যা কিছু চাই আপনি আপনার সবকিছু সলভ করে ফেলতে পারবেন। এটাই হচ্ছে আপনার দ্বিমাত্রিক সংঘর্ষের কনসেপ্ট ছিল। এটা আপনার কোন কনসেপ্ট ছিল? এটা আপনার দ্বিমাত্রিক সংঘর্ষের কনসেপ্টটা ছিল। আচ্ছা, তাহলে আমরা সংঘর্ষ, ভরবেগের সংরক্ষণশীলতা শেষ করছি। আর ভরবেগের সংরক্ষণশীলতা আরেকটা উৎকৃষ্ট উদাহরণ হচ্ছে বন্দুকের পশ্চাৎ। আপনার কাছে এই যে একটা বন্দুক আছে, এটা বন্দুকের ট্রিগার, আপনি বন্দুক থেকে একটা যখন গুলি ছুটবেন, এই যে এই বরাবর, এই যে এই বরাবর মনে করেন সাপোজ আপনি একটা গুলি ছুটছেন, গুলি আর বন্দুক প্রথমে কিন্তু দুইটাই স্থির অবস্থাতে ছিল। গুলি বন্দুক প্রথমে দুইটাই কেমন অবস্থাতে ছিল? স্থির অবস্থাতে ছিল। এই যে এখানে মনে করেন আপনার গুলিটা আছে ইনিশিয়াল, আপনি গুলির পর এটা ধরছেন m1, এটা ধরছেন m2। u1 আপনার ফার্স্টে 0 ছিল, u2 কত ছিল? দুইটাই কিন্তু আপনার 0 ছিল। আপনি এই গুলিটারে সাপোজ v1 বেগে ছুড়ে দিলেন। এখন নিউটনের থার্ড ল অনুযায়ী গুলিটা কিন্তু আপনার বন্দুককে বিপরীত দিকে একটা বল প্রদান, বেগ প্রদান করবে। বেগটাকে ধরলাম আমরা v2। তাহলে অ্যাকর্ডিং টু ভরবেগের সংরক্ষণশীলতা, ভরবেগের সংরক্ষণশীলতা অনুযায়ী, ভরবেগের সংরক্ষণশীলতা অনুযায়ী আপনি কি লিখতে পারবেন? ভরবেগের সংরক্ষণশীলতা আপনি প্রথমে m1 u1 প্লাস m2 u2 is equal to m1 u1 plus m2 v2। এখন দেখেন ফার্স্ট এখানে u1 ও 0 u2 ও 0, তাহলে এই পুরোটাই 0। এবার m1 তো ঠিক আছে, v1 ও ঠিক আছে, আপনি যদি এই ডাইরেকশনটাকে প্লাস ধরে নেন তাহলে এর অপোজিট ডাইরেকশনটাকে কিন্তু আপনার মাইনাস করতে হবে। তাহলে আপনার এই বেগটা কিন্তু বিপরীত দিকে। আপনি দেখবেন বন্ধুকে যখন আপনি গুলি করবেন, বন্ধুকে আপনাকে পিছনের দিকে ধাক্কা দিবে, আর এই পিছনের দিকে ধাক্কা দেওয়ার কারণেই কিন্তু এই বেগটার নাম হচ্ছে পশ্চাৎ বেগ। তাহলে এটা v2 বেগে ধাক্কা দিতেছে নেগেটিভ সাইডে m2 v2। তাহলে m2 v2 is equal to m1 v1। এর আপনি তাহলে বন্দুকের পশ্চাৎ বেগ সমান লিখতে পারেন m1 v1 বাই m2। এখন দেখেন এটাতে আপনারা অনেকে এইভাবে শিখাবেন, আমি আপনারা বইলে দিলাম একটা, আমি গুলিটা ছুড়ছি, বন্দুক বড় হাতের ভি বেগে বন্দুকের পশ্চাৎ বেগ করছে, মানে গুলিটা ছুড়ছি ছোট হাতের ভি বেগে আর বন্দুক পাইছে বড় হাতের ভি, তখন আপনারা দেখতে পাবেন এম ভি, এই দুইটাই হচ্ছে বন্দুকের জন্য, এই দুইটা হচ্ছে গুলির জন্য। তাহলে বন্দুকের পশ্চাৎ বেগ ইজ ইকুয়াল টু এম ভি বাই এম। এরা কিন্তু আপনি ম্যাক্সিমাম বই পুস্তকে পায় থাকবেন।
বন্দুক, গুলি। এটা আপনি ম্যাক্সিমাম বইতে পাবেন, কিন্তু আপনাদের যেন ঝামেলা না হয় এই জন্য আমি আপনাকে এটাই দিব, এটাই আপনি মনে রাখবেন। কারণ আমি আগে থেকে যতগুলো কনসেপ্ট ডেভেলপ করছি, কনসেপ্টে V1 V2 দিয়ে ছিল, V1 V2 দিয়ে আপনি কনসেপ্টটা ডেভেলপ করেন। এই ফর্মে আপনি বইতে পাবেন। তাহলে আমাদের আরেকটা উদাহরণ শেষ। এবার চলে আসে নৌকার বেগ। নৌকার বেগ বলতে আমি কি বলছি আপনাদের জানতেই পারে। আচ্ছা, নৌকা তো ভালো আঁকতে পারছি না। সাপোজ এটা আমাদের নৌকা, এটা আমাদের নৌকা। নৌকা পানির উপরে চলতেছে। নৌকায় এখানে একটা ব্যক্তি আছে, ব্যক্তিগুলারে একটা একটা ব্লক দিয়ে বোঝাই। এখানে একটা, এটা সাপোজ এটা একটা ব্যক্তি, এটা আরেকটা ব্যক্তি, এটা আরেকটা ব্যক্তি। তাহলে প্রথম ব্যক্তির ক্ষেত্রে কি? প্রথম ব্যক্তির ক্ষেত্রে আমি ধরি প্রথম ব্যক্তির পর M1, আদি বেগ U1, এর বেগ M2, এটা হচ্ছে U। নৌকার ভর হইতেছে M, নৌকার বেগ হইতেছে V। আচ্ছা, এমন না ধরে যে নৌকার ভর ধরেন M3, আর এটা ধরেন, এখন এ এই পানিতে এদিকে ঝাঁপ দিয়ে দিছে, এ এইদিকে ঝাঁপ দিয়ে দিছে, এ কত বেগে? এটা হচ্ছে U3, অর্থাৎ আদি বেগে আছে। এ এইদিকে ঝাঁপ দিছে V1 বেগে, এ এইদিকে ঝাঁপ দিছে কোন বেগে? V2 বেগে। এখন নৌকাটা কোন দিকে যাবে? এইদিকে আর এইদিকে, অর্থাৎ V3। নৌকার বেগ আমাদের নির্ণয় করতে হবে। আর নৌকার বেগ কিভাবে নির্ণয় করবেন? সেম, ভরবেগের সংরক্ষণশীলতা। প্রথমে দেখেন সবগুলা কিন্তু স্থির অবস্থায় আছে, অ্যাট রেস্ট। তাহলে ভরবেগের সংরক্ষণশীলতা অনুযায়ী আপনি কি বলতে পারেন? অ্যাকর্ডিং টু ভরবেগের সংরক্ষণশীলতা কি, এটা এখানে বলা যেতে পারে M1 U1 প্লাস M2 U2 প্লাস M3 U3 is equal to M1 U1 প্লাস M2 V2 প্লাস M3 V3। এখন দেখেন এই পার্টটা পুরো জিরো। এখন এই পার্টটা আপনি যদি পজিটিভ ধরেন সেম প্লাস, আপনার এই পার্টটা হয়ে যাবে নেগেটিভ। তাহলে দেখেন M1 V1 মাইনাস M2 V2 প্লাস M3 V3। তাহলে M3 V3 is equal to M2 V2 minus M1 V1। তাহলে অতএব V3 is equal to M2 V2 minus M1 V1 divided by M3। divided by M3। এখন এখান থেকে আপনি কাউন্ট করে যদি দেখেন, if it is positive, এটা যদি পজিটিভ আসে তাহলে M2 এর দিকে, আর এটা যদি নেগেটিভ চলে আসে তাহলে আমরা চলে যাবো এটা কোন দিকে? M1 এর দিকে। আর নৌকার বেগের ভরবেগের কনসেপ্টে যতগুলো উদাহরণ দিয়েছে এটা। এবার আমাদের লাস্ট একটা কনসেপ্ট হয়েছে, সেটা হচ্ছে রকেট।
রকেট জিনিস নিয়ে আপনারা অনেক ভয় থাকেন, ভাবেন রকেট পড়বেন না। রকেট অনেক সোজা একটা টপিক। রকেটটা ইউ জাস্ট হ্যাভ টু ফিল, নো, লাইক এরা দিচ্ছে। আমি একটা রকেট আঁকাই থাকি। এটা সাপোজ একটা রকেট। এটা কি? এটা হচ্ছে একটা রকেট। আপনি মানবেন না রকেট, মানবেন না। ঊর্ধ্বে নিক্ষেপিত, এটা কোন দিকে নিক্ষেপ হবে? উপরে যাইতেছে। এটা যদি উপরে যাইতে চাই তাহলে কি হবে দেখেন। রকেটে এখান থেকে রকেট আগে দেখেন, রকেট যদি উপরে যাইতে চাই, রকেটকে জ্বালানি পুড়ে উপরে যাইতে হবে। আপনি কিছু বাংলা কথাকে দেখেন, রকেট উপরে যেতে চেলে, যেতে হলে জ্বালানির দহন হতে হবে, জ্বালানির দহন হতে হবে। এটা হচ্ছে আপনার ফার্স্ট কন্ডিশন। দেখেন, জ্বালানির যখন দহন হবে, জ্বালানি কিন্তু একই হারে দহন হবে। অর্থাৎ জ্বালানির বেগকে আমরা ধরি ভি রাখি। জ্বালানির বেগ কনস্ট্যান্ট থাকবে। জ্বালানির বেগ ভি আর ইজ ইকুয়াল টু কনস্ট্যান্ট, কিন্তু রকেটের বেগটা কিন্তু পরিবর্তন হবে। রকেটের বেগটা কি হবে? রকেটের বেগটা কিন্তু পরিবর্তন হবে। এখন আমরা তো এই যে জ্বালানির এই বেগটা কনস্ট্যান্ট, তাহলে আমরা কি জানতাম দ্বিতীয় সূত্র থেকে? এফ সমান সমান এম এ বি ডিটি যোগ বি ডিএম ডিটি। এরা কিভাবে আছে বোঝা যায়? আচ্ছা চল দেখাই দিই। কোন বস্তুর উপর প্রযুক্ত বল ভরবেগের পরিবর্তনের সমানুপাতিক, তাহলে এফ সমানুপাতিক ডিডিটি অফ এম বি। এফ সমান সমান কে আছে, সমানুপাতিক ধ্রুবকটার মান ওয়ান, কারণ আমরা সবকিছুকে ওয়ান ধরে ওই সমানুপাতিক ধ্রুবকটার মান ওয়ান হয়ে গেল। এবার ডাবল ডেরিভেটিভ ইউ ভি, ভি, আচ্ছা ভি মানে ওই এখানকার ভি, ডিডিটি অফ ইউ, ডিডিটি অফ ইউ মিন্স এম প্লাস ইউ ডিডিটি অফ ভি। ঠিক আছে, এই যে এই অনুযায়ী আসলো। এখানে যেহেতু আমরা ডিল করছি কার কার নিয়ে, আমরা ডিল করছি রকেটের বেগ নিয়ে। এই বেগটারে আমরা ভি আর, রকেটের জ্বালানি নির্গমনের বেগ নিয়ে, এটা আমরা ভি আর হিসাবে ডিল করব। কি হিসাবে ডিল করব? ভি আর হিসাবে ডিল করব। ঠিক আছে, ভি আর হিসাবে যখন ডিল করব, কিন্তু তাহলে এইদিকে আপনার কি হচ্ছে, জ্বালানি নির্গমন হচ্ছে। এইদিকে যখন জ্বালানি নির্গত হয়, জ্বালানি নির্গত হয়, তখন ভি আরটা কি থাকে? ভি আরটা কনস্ট্যান্ট থাকে, যার ফলে এই পুরোটা কি হয়ে যায়? এই পুরোটা জিরো হয়ে যায়, কারণ ডিডিটি অফ কনস্ট্যান্ট ইজ ইকুয়াল টু জিরো। পুরোটা জিরো হয়ে যায়। আমরা এফ যেটা পাই, এফ বাই ভি আর ডিডিটি অফ এম। এটা কার এফ পাই আমরা বলেন তো? এই এফটা কিন্তু পাই জ্বালানি, জ্বালানির। জ্বালানি কি করছে? জ্বালানি নির্গত হচ্ছে, নির্গত হওয়ার জন্য জ্বালানি যে বলটা প্রয়োগ করছে, তাহলে এটা কিন্তু এফ জ্বালানি।
F জ্বালানি is equal to what? F জ্বালানি is equal to VR is equal to ddt of M. এখানে M কি? আপনার মনে হতে পারে what is the thing? M is, এখন দেখেন আপনি যখন নিউটনের তৃতীয় সূত্র অনুযায়ী তাইলে এই বরাবর আপনি কি পাবেন? এই বরাবর একটা প্রতিক্রিয়া বল পাবেন। এই প্রতিক্রিয়া বলটাই হচ্ছে যে এফ রকেট। ক্রিয়া আর প্রতিক্রিয়া বল পরস্পর কি হয়? সমান হয়। এই প্রতিক্রিয়া বলটাই কে অনুভব করবে? এফ রকেট। এবং এর মান কত হবে? ইয়ার ডিডিটি অফ এম, জ্বালানি নির্গমনের হার। এই যে ডিডিটি অফ এম, এইটুকুরে একবারে কি বলা হয়? এইটুকুরে একবারে বলা হয় জ্বালানি নির্গমনের হার। অর্থাৎ কতটুকু জ্বালানি নির্গত হচ্ছে, জ্বালানি নির্গমনের হার। ঠিক আছে, এই রকেট যে ঊর্ধ্বমুখী বলটা লাভ করছে, এই ঊর্ধ্বমুখী বলের একটা নাম আছে। ঊর্ধ্বমুখী বলটা আমরা বলি থ্রাস্ট। রকেট কি ঊর্ধ্বমুখী একটা ত্বরণ লাভ করতেছে। রকেট কি করতেছে? রকেট কিন্তু আমাদের কাজ হচ্ছে রকেটের ত্বরণ বের করতে হবে। আমাদের টার্গেট রকেটের ত্বরণ বের করতে হবে। রকেট তো ঊর্ধ্বমুখে যাচ্ছে, তাহলে রকেটের ত্বরণটা কোন দিকে? নিশ্চয়ই রকেটের ত্বরণটাও কিন্তু ঊর্ধ্বমুখী। ঠিক আছে, ঊর্ধ্বমুখী রকেটের ভর আমরা এম ধরি। রকেটের ভর বড় হাতের এম, আর ছোট হাতের এমটা ছিল জ্বালানি ভর। ডিটিটি অফ ডিটিটি অফ টেম্পারেচার জ্বালানি নির্গমন উপরের দিকে যাচ্ছে। রকেট কি কিন্তু রকেটের এই যে রকেটের কিন্তু নিচের দিকে আবার একটা ভর কাজ করে। রকেটের নিচের দিকে কাজ করতেছে কি? রকেটের ভর। আর কেন্দ্র থেকে ঠিক নিচ বরাবর কাজ করতেছে কি? রকেটের ভর এমজি। তাহলে এমজি উপরে এম রকেট। এখন দেখো উপরে ত্বরণে গতিশীল হইতেছে, ত্বরণে গতিশীল হইতেছে মানে কি? উপরেরটা বড়। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি এফ রকেট। এই এফ রকেটটারে আমরা কি ফোর্স নাম দিছি? এফ থ্রাস্ট, ধাক্কা বল। এফ থ্রাস্ট মাইনাস এমজি ইজ ইকুয়াল টু এম ইন্টু এ। এখান থেকে এটা কিন্তু আমরা পাচ্ছি। তাহলে এখান থেকে আমরা আবার লিখতে পারি এফ থ্রাস্ট ইজ ইকুয়াল টু এম ইন্টু সি প্লাস এ। এম ইন্টু সি প্লাস এ যখন আমরা লিখলাম এফ, ঠিক আছে। আচ্ছা, এই যে এটা আমরা নিয়ে আনলাম এফ থ্রাস্ট, এটা তো আমাদের দরকার ছিল না, আমরা ত্বরণ বের করি। তাইলে আমরা এবার এখান থেকে যাই। এফ থ্রাস্ট সমান সমান আমরা কি বের করছি? এই যে এফ থ্রাস্টটাই জ্বালানির যে বেগটা, ওই জ্বালানির ওটা সমান হয়ে যাইতেছে। তাহলে কি? হিয়ার ডিডিটি অফ এম মাইনাস এমজি ইজ ইকুয়াল টু এম। এবার দেখো এ বের করতে হবে, তাহলে এম দিয়ে সবাই ভাগ করি। হিয়ার ভাগ এম ডিডিটি অফ এম এমজি মাইনাস এমজি বাই এম। তাহলে এখান থেকে কি আসবে? এখান থেকে আসবে এ ইজ ইকুয়াল টু ওয়ান। এখান থেকে আপনি পাবেন অতএব এ ইজ ইকুয়াল টু ভি আর ভাগ বড় হাতের এম ডিডিটি অফ এম মাইনাস জি। এটাই হচ্ছে আপনার রকেটের কাঙ্ক্ষিত ত্বরণ। এম হচ্ছে রকেটের ভর,
এটা হচ্ছে জ্বালানি নির্গমনের বেগ। জ্বালানি নির্গমনের বেগ। আর এখান থেকে জি, এটা ছিল রকেট সম্পর্কিত। এখন রকেট সম্পর্কিত আরেকটা জিনিস আপনি বের করতে পারেন রকেট অফ ত্বরণ থেকে। এখন চার্জ বল, ধাক্কা বল, যদি আসলে লিখতাম ধাক্কা বলটা কেমন বল বলেন তো। ধাক্কা বলটা কিন্তু ছিল এই যে, এটা কিন্তু নেগেটিভ, কিন্তু আমরা নেগেটিভটারে এখানে দেখাইতেছি না, চিহ্নটাকে আমরা উপেক্ষা করতেছি। এখান থেকে আপনি টি সময় পর রকেটের ত্বরণের একটা ফর্মুলা আসে। আচ্ছা, সব যখন দেখালাম এটাও দেখিয়ে দিই, চলো। আমরা তাহলে কি পাইছি, আমার রকেটের ত্বরণটা কি মনে হয়? আপনার কি সেম ত্বরণ? সেম ত্বরণ তো না, জ্বালানি পরিবর্তন হচ্ছে। জ্বালানি পরিবর্তন হওয়ার পর রকেট এটাও পরিবর্তন। এই ফর্মুলা যদিও আপনার একাডেমিক অনুযায়ী লাগবে না, আপনার জন্য মনে রাখা প্যারা করে হইতে পারে ভি ইজ ইকুয়াল টু ইউ ভি আর এল এন এম নট বাই এম মাইনাস জিটি। টি সময় পর রকেটের বেগ। এটা আপনি এটা ইন্টিগ্রেশন করা লাগে। আর এটা আপনার জন্য দরকার নেই, ওই ফর্মুলা ম্যাথ শত সচরাচর কোনোদিন আসে নাও। তাও আপনাদেরকে দেখাতে চাই। আচ্ছা চলেন দেখাই দিই। নর্মালি সাধারণত কি হয়, স্থির থাকে। আমরা যে ত্বরণটা পাইলাম, ত্বরণটা কি পাইলাম? ত্বরণটা পাইছি এ ইজ ইকুয়াল টু ভি আর বাই এম ডিএম বাই ডিটি মাইনাস জি। এটা কি ধরনের ত্বরণ? ফার্স্ট অফ অল বলে এটা কিন্তু অসম ত্বরণ। এটা কিন্তু অসম ত্বরণ। তাহলে আমরা ত্বরণটা কি লিখতে পারি? ডিভি বাই ডিটি। এবার দেখেন, তাহলে ডিভি সমান কি লিখতে পারি? আমরা বেগ বের করতে পারছি এ ডিটি। আচ্ছা, ক্ষুদ্র থেকে একটা গ্রাফ, এটার ক্ষেত্রফল এই যে ক্ষুদ্র, ক্ষুদ্র অংশ থেকে যদি পুরোটার ক্ষেত্রফল পাইতে চান, তাহলে আপনার কি করা লাগে? যোগজীকরণ, অর্থাৎ ইন্টিগ্রেশন করা লাগে। তাহলে ডিভি ইজ ইকুয়াল টু ইন্টিগ্রেশন অফ এডিটি। ডিভি রে করলে পাবেন পি। আর এখানে দেখেন, এটা কিন্তু ঊর্ধ্বমুখী বল ছিল মূলত। তাহলে এখান থেকে আপনি কি পাবেন? ই আর জ্বালানি নির্গমনের বেগটা কিন্তু জ্বালানি কনস্ট্যান্ট ছিল। তাহলে ইন্টিগ্রেশন সময়, আচ্ছা আপনি পুরোটাই লেখেন পি আর বাই এম ডিএম বাই ডিটি মাইনাস জি ডিটি। এবার এখান থেকে চলে আসবো কি, ইন্টিগ্রেশনের সেম প্রপার্টি, যেটা যোগ বা বিয়োগ আকারে থাকে ওটারে আলাদা লেখা যায়। মাইনাস ডি আর বাই এম ডিএম ডিটি মাইনাস ইন্টিগ্রেশন অফ জি ডিটি। এখানে আমি একটু একটা কাজ করতে যাচ্ছি। এটা আমি কন্টিনিউ করতে চাচ্ছি। a is equal to এটা, কারণ আমি তো লিমিট বসাইনি, লিমিট একবারে বসাবো, পুরো কাজটা করে দিই। এই জন্য এই লাইনটা আমি কন্টিনিউ করতে চাচ্ছি। দেখেন, এখান থেকে আপনি লিমিটটা বসাই দিতে পারেন। লিমিট বসানোর পর ওটা চলে আসবে ভি। লিমিটটা কি? এটা লিমিট হচ্ছে ইউ থেকে ভি তে। জ্বালানি নির্গমন প্রথমে আমি ধরে দিলাম এম নট ছিল, পরে হয়েছে এম। তাহলে এটা হবে এম নট টু এম। এখানে প্রথমে সময় ছিল 0,
সাধারণত ইউ ইজ ইকুয়াল টু জিরোতে লঞ্চ রকেটটা লঞ্চ প্যাডে থাকে, এই জন্য জিরো হয়ে গেল। তারপরে এই যে ডিটি ডিটি, এখানে ইন্টিগ্রেশনটা মাইনাস বি একটা বাইরে চলে আসবে, ডিএম বাই 1/m, ডিএম এর সাপেক্ষে করলে এটা আসবে ln m, ln m, এটা লিমিট হয়ে যাবে m নট টু m, আর বাইরে চলে আসবে। এটা কিভাবে হলো বোঝা নাই, ডিটি ডিটি চলে গেল, এখানে থাকলো ডিএম, 1/m ডিএম, 1/x ডিএক্স, এটারে ইন্টিগ্রেশন করলে ln x বাই ওই অনুযায়ী এখানে চলে আসছে। আর এখান থেকে যেটা বাইরে চলে আসলো, ডিটি এর ইন্টিগ্রেশন করলে শুধু এক্স এর ইন্টিগ্রেশন, ডিএক্স এর ইন্টিগ্রেশন করলে পাইতেন এক্স, ডিটি এর ইন্টিগ্রেশন করলে পাবেন টি, লিমিটটা হবে 0 টু টি। তারপরে আপার লিমিট মাইনাস লোয়ার লিমিট, এখানে সেম, মাইনাস ভি আর ln m মাইনাস ln m নট মাইনাস জি টি মাইনাস জি টি ইন্টু 0, ওটা বাদ, তাহলে ভি ইজ ইকুয়াল টু, আচ্ছা এখান থেকে আরেক লাইন আপনি দেখায় ভি মাইনাস ইউ, মাইনাসটা ভিতরে নিলাম, ভিতরে নিলে হবে ln m নট মাইনাস ln m মাইনাস জিটি, তাহলে ভি মাইনাস ইউ ln, বিয়োগ থাকলে ভাগ আকারে লেখা যায় m নট বাই m মাইনাস জিটি, অতএব ভি ইজ ইকুয়াল টু ইউ প্লাস ভি আর ln m নট বাই m is equal minus gt, এটা হচ্ছে টি সময় রকেটে বেগ। আচ্ছা আমরা ম্যাথ করাইনি যদিও, কিন্তু ভরবেগ, আমরা ভরবেগ পুরোটা কভার করছি, এটা আমরা এমন না দিয়ে আমরা এখানে ভরবেগ পুরোটা কভার করছি, ভরবেগের মধ্যে যে টপিক গুলো থাকে, ভরবেগ পুরোটা কভার করছি। আর ফার্স্টে কভার করছি কি, ভরবেগের সংরক্ষণশীলতা, ভরবেগের সংরক্ষণশীলতার উদাহরণে আমরা 2 নম্বরে দেখছি সংঘর্ষ, 2 প্রকার সংঘর্ষ দেখছি, সংঘর্ষ আবার দুইটা দেখছি, একটা স্থিতিস্থাপক আর একটা অস্থিতি স্থাপক। তারপরে আমরা চলে গেছি কোন জায়গায়, তারপরে আমরা চলে গেছি হলো পশ্চাৎবেগ, নৌকার বেগ, রকেট। আমরা সংঘর্ষ আপনাদের আরেকটাও দেখাচ্ছি, দ্বিমাত্রিক সংঘর্ষ, দ্বিমাত্রিক সংঘর্ষ অর্থাৎ এখান থেকে যত ভ্যারিয়েন্টের কোয়েশ্চেন আসা সম্ভব আমরা সবগুলা থিওরি কভার করছি। ম্যাথ কিভাবে করবেন সেটা আপনি আশা করি এখান থেকে ধারণা পেয়ে গেছেন। ম্যাথ করার স্টাইলে কিন্তু ডেরিভেশন গুলা দেখায়, থিওরি গুলা আনা হয়েছে। আপনি যদি শুধু মনোযোগ দিয়ে থিওরি গুলা বুঝেন, ম্যাথ গুলা আপনি নিজে থেকেই করতে পারবেন ইনশাল্লাহ। ম্যাথ যদি আপনি নিজে কিছু প্র্যাকটিস করেন, এটাই আপনার জন্য একটা ফুল প্যাকেজ হইতে চলছে। এটা ফিজিক্স ডাইলেশন এসেন্ট টু লার্নিং এর পক্ষ থেকে ফিজিক্স ডাইলেশন 2 এর আজকের পর্ব ছিল, এটা আজকে আমরা এখানে শেষ করছি। সামনে আবার অন্য কোনো ভিডিও নিয়ে ইনশাল্লাহ দেখা হবে। আজকের জন্য এই পর্যন্তই আমাদের পড়াশোনা, আশা করি বুঝছেন। কোনো জায়গায় সমস্যা থাকলে কমেন্ট অবশ্যই জানাবেন, আর কোন বিষয়ে ভিডিও চাচ্ছেন সেটাও আমাদের জানাবেন। আসসালামু আলাইকুম।